আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আমার চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। আমি আব্দুল লতিফ, দীর্ঘ 24 বছর শিক্ষকতা করেছি। 2017 সালে জোরপূর্বক অবসরে আসতে বাধ্য হয়েছি। বুঝতেই পারছেন কী জন্য বাধ্য হলাম। ভালো শিক্ষক ছিলাম না সেজন্য না, স্লোগানবাড়ি শিক্ষক হতে পারি নাই সেজন্য। এরপর লেখালেখির সাথে জড়িত আছি, অনেকগুলো অনুবাদ বইয়ে কাজ করেছি, মৌলিক বইয়ে কাজ করেছি, কিন্তু মানুষের সাথে সরাসরি আইডিয়া শেয়ার করা থেকে বঞ্চিত হয়েছি। আজ এমন একটা জাতীয় সন্ধিক্ষণে আপনাদের সাথে কিছু আইডিয়া শেয়ার না করে পারলাম না। পেটের মধ্যে কথা চেপে রাখা যায় না দীর্ঘ সময়। আমার স্যার বলতো পেটের মধ্যে কথা চেপে রাখলে গ্যাস্ট্রিক হয়। সেজন্য কথাগুলো আপনাদের সাথে শেয়ার করছি। কারণ হচ্ছে আইডিয়া শেয়ারিং এমন একটা জিনিস যেটা উভয় পক্ষেরই লাভ হয়। আমার কাছে যদি 2টা আপেল থাকে, আমি একটা আপেল একজনের সাথে শেয়ার করি, তাহলে আমার আপেল কমে একটা হয়ে যাবে। কিন্তু আমার কাছে যদি 2টা আইডিয়া থাকে, আমি কারোর সাথে শেয়ার করি, তাহলে আমার 2টা এবং অন্যের 2টা মিলে আমার কাছে 4টা আইডিয়া হবে। এইটাতে সব দিকেই লাভবান হওয়া যায়। আমাদের সমস্যা হলো আমরা নিজেদের চিন্তা ভাবনাটা করি না। অনেক সময় অনুকরণ করি, ভুল অনুকরণ। অনেক সময় ট্রেডিশনালি চলতে থাকি, যেভাবে অতীতে চলেছে সবাই সেভাবে। আজ 12ই ফেব্রুয়ারিকে সামনে রেখে জাতির একটা বিশেষ দিন, জাতীয় পরিবর্তনের উত্থানের একটা মুহূর্ত, এই মুহূর্তকে সামনে রেখে আপনাদের সাথে কথা বলছি। বন্ধুগণ, আপনাদের জুলাই বিপ্লবের কথা মনে আছে। আমারও যখন মনে হয় তখন চোখের পানি ধরে রাখতে পারি না। এই বিপ্লবে মারা নিজের সন্তানকে ঠেলে দিয়েছে মৃত্যুর মুখে। এই যে মা বোনদের আত্মত্যাগ, হাজার হাজার তরুণের আত্মত্যাগ, এইসব মিলিয়ে আমরা আজ কথা বলতে পারছি আমরা স্বাধীন হয়েছি। এর আগে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে, বিভিন্ন আন্দোলন হয়েছে। প্রত্যেকটা আন্দোলনেই যারা আন্দোলনকারী তাদের উদ্দেশ্য সৎ ছিল। তাদের উদ্দেশ্য ছিল যে একটা ভালো সমাজ গড়ে তোলা, কিন্তু আলটিমেটলি সেটা হলো না। এবং হলো না বলতে এমন না যে 2-1 বছরে হয় নাই। 1971 থেকে আজকে 2026, এই দীর্ঘ দিনের পরিক্রমায় আমরা কিছুই করতে পারি নাই, বরঞ্চ অধঃপতনে যাচ্ছি দিনকে দিন। আজ এমন একটা সময় কথা বলছি যখন দেখা যাচ্ছে আমাদের রক্ষকরাই বক্ষক। যারা দেশের নেতৃত্বে থাকে তারা অবাধে লুটপাট করে যাচ্ছে। কেউ 30টা বাড়ি করেছে, কেউ কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। প্রায় সবাই একই ধারায় যেন অভ্যস্ত। এই দেশে একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকেও দেখা যায় চেয়ারম্যান হওয়ার পরে তার বাড়িতে দালান উঠে, অথচ এর আগে টিনের ঘরও ছিল না। এরকম অবস্থায় আমরা দিশেহারা। আমাদের রাজনীতিবিদদের চালচলন চলাফেরা, অমুক গ্রুপ তমুক গ্রুপ, আধিপত্য, দখলদারিত্ব, এইসবের মধ্যেই আমরা আছি, যেন মনে হচ্ছে নিজ দেশে আমরা পরাধীন। এদেশে দুর্নীতি আকাশচুম্বী। সবাই রাজনীতিকে দুর্নীতির প্রধান উপায় হিসাবে মেনে নিয়েছে, এবং এই দুর্নীতিতে পাপ হয় বলে কেউ মনে করে না। মনে করে এইটা যেন তাদের দাবি। চাঁদাবাজি, স্বজনপ্রীতি, দলপ্রীতি, এইসব জিনিসে আমাদের সমাজ ভরে গেছে। এখান থেকে পরিত্রাণের আমরা কোনো উপায় দেখছি না, যদি না আমাদের মূল চিন্তাধারায় পরিবর্তন হয়। আমাদের প্রতিনিয়ত যারা দেশকে এগিয়ে নিয়ে যেতে চায়, নিজেদের এগিয়ে নিয়ে যেতে চায়, তাদের পদে পদে বাধা। বিদ্যুতের সমস্যা আছেই, অর্ধেক সময় বিদ্যুৎ থাকে, অর্ধেক সময় থাকে না। এরকম অবস্থা অতীতে কিছুদিন আগেও ছিল, এখনো কিছু কিছু আবার হচ্ছে। অন্তর্বর্তী সরকার আসার পরে বিদ্যুতের উন্নতি হয়েছিল, আবার দেখা যাচ্ছে একই অবস্থা হয়ে যাচ্ছে। যানজট সমস্যা প্রচণ্ড। যানজটের জন্য হিউজ ইনভেস্টমেন্ট করা হয়েছে, মেগা প্রজেক্ট নেওয়া হয়েছে, মেগা ডাকাতি করা হয়েছে, কিন্তু আলটিমেটলি যানজটের কিছুই হয় নাই। ব্যাংকগুলোতে লুটপাট হয়েছে।
মানুষ আমানতকারীরা ব্যাংকে টাকা রাখে, ব্যাংক এই টাকা দিয়ে মানুষকে ঋণ দেয়, এই ঋণের ইন্টারেস্ট থেকে বা লাভ থেকে ব্যাংক চলে, ব্যাংকের কর্মচারীরা চলে। কিন্তু আলটিমেটলি ব্যাংকে লুটপাট করা হয়েছে রাজনৈতিক ছত্রছায়ায়। বিভিন্ন রাজনৈতিক নেতারা ব্যাংকের চেয়ারম্যান ছিল, তাদের দাপটে ব্যাংক থেকে কোটি কোটি টাকা লুটপাট করা হয়েছে। ব্যাংকগুলো আর চলতে পারছে না, ব্যাংকগুলো আমানতকারীর টাকা রিটার্ন দিতে পারছে না। এই অবস্থায় আমরা দিশাহারা, আমরা কি করব বুঝতে পারছি না। আমাদের ব্যবসা বাণিজ্যের অবস্থা দিন দিন অধপতনে যাচ্ছে। চাঁদাবাজি, সন্ত্রাস, এইসব কারণে মানুষ ব্যবসা করতে চায় না। একটা ঘর বাড়ি তৈরি করতে হলে মানুষকে চাঁদা দিতে হয়। এইসব অবস্থার মধ্যে দেশে মানুষ টিকতেই পারছে না। প্রত্যেক দেশে সচেতন নাগরিক নিজের সন্তানকে দেশের বাইরে পাঠাচ্ছে, বলছে ভালো জীবনযাত্রায় অভ্যস্ত হতে হবে। কমপক্ষে সৎ জীবনযাপন করার জন্য দেশে থাকার কোনো দেশ ছাড়ার কোনো বিকল্প কেউ দেখছে না। কারণ আমরা তো মুসলিম হিসাবে, এবং যারা এই দেশে যারা ধর্মাবলম্বী আছে সবাই মনে করে একটা পরের একটা জীবন আছে, সেই জীবনে আমাকে কৈফিয়ত দিতে হবে। এইসব কারণে যারা সাধারণ মানুষ তারা কেউ দেশের মধ্যে নিজের সন্তানকে রাখতে যাচ্ছে না। মানুষ চায় নিজের সন্তানকে নিয়ে একটা সুন্দর জীবনযাপন করতে, সেই জীবন থেকে মানুষ বঞ্চিত হচ্ছে। এইসব কিছুর কারণটা কি? কারণটা হলো আমাদের সঠিক নেতৃত্বের অভাব। আমরা নেতৃত্বহীন একটা জাতি। যারা নেতৃত্বে আসছে, যাদেরকে আমরা নেতা বলে মেনে নিচ্ছি, যাদেরকে আমরা ভোট দিচ্ছি, যারা দখল করে আছে, তারা অ্যাকচুয়ালি লুটপাটের জন্য দখল করে আছে। তাদের অনেকেরই কোনো পেশা আছে বলে মনে হয় না, পেশাই মনে হয় রাজনীতি। আবার রাজনীতিতে যদি বৈধভাবে টাকা পয়সা নিয়ে যেত আপত্তি ছিল না, কিন্তু দেখা যাচ্ছে এই চাঁদাবাজ সন্ত্রাসের টাকাই রাজনীতিবিদদের অবলম্বন। আমাদের 18 কোটি জনসম্বল, এই বিশাল জনগোষ্ঠী আমাদের বিশাল হাতিয়ার। অথচ আমরা এটাকে পরিণত করেছি দুইটা বড় ক্লাসে, একটা হচ্ছে ভিক্ষুক আর একটা হচ্ছে লুটেরা। ভিক্ষাবৃত্তি আমাদের দেশে লোভনীয়। একজন সাধারণ শ্রমজীবী মানুষ দৈনিক 500-700 টাকা আয় করতে কষ্ট হয়, কিন্তু ভিক্ষাবৃত্তি করলে গড়ে 2 থেকে 4 হাজার টাকা আরও বেশি অনেকে ইনকাম করতে পারে। সেজন্য মানুষ কাজ না করে হাত পাতে। এই হাত পাতা আমাদের কালচারে পরিণত হয়েছে। পাশাপাশি আছে লুটেরা শ্রেণী। এই লুটেরা শ্রেণীর মধ্যে রাজনীতিবিদরাই আছে, দেশের বড় বড় অফিসাররা আছে। বিভিন্ন প্রতিষ্ঠান যেন মনে হয় একটা ডাকাতের গ্রাম। আমাদের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, আমাদের বেড ডিপার্টমেন্ট, আমাদের অন্যান্য ডিপার্টমেন্টগুলা, পুলিশ ডিপার্টমেন্ট, সবই মনে হয় যেন একটা ডাকাতের গ্রাম। লুটপাট, সন্ত্রাস, দখল করা, আটকে রাখা, চাঁদা আদায়, এইসব জিনিস আমাদের চলছেই। ক্ষুদ্র একটা অংশ অবশ্যই সৎভাবে জীবনযাপন করছে, তবে তাদের জীবনযাপন করা এত কষ্টের, তারা যে কোনো মুহূর্তে দেশ ছাড়ার চিন্তায় আছে। আমরা সম্পদের ব্যবহার করতে পারছি না। আল্লাহ তাআলা আমাদেরকে প্রচুর সম্পদ দিয়েছে। আমাদের দেশের আবহাওয়া দুনিয়ার সব দেশের আবহাওয়া থেকে ভালো। আমরা বছরে 365 দিন কাজ করতে পারি নির্দ্বিধায়। আমাদের আবহাওয়া এত প্রকট হয় না কখনো যে আমাদেরকে কাজ থেকে বঞ্চিত করে। অথচ আমার ছেলেরাও দেশের বাইরে আছে, মেয়েরা দেশের বাইরে আছে। আমি দেখি ওরা প্রবল প্রতিকূল আবহাওয়ার মধ্যে কাজ করে যাচ্ছে, তাদের প্রোডাক্টিভিটি অনেক অনেক গুণ বেশি। আমাদের পর্যটনের জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা জেলায় জেলায় পর্যটন স্পট দিয়েছে, আকর্ষণীয় পর্যটন স্পট। কিন্তু পর্যটন স্পটগুলোকে আমরা ব্যবহার করতে পারছি না। আমি থাইল্যান্ডের পর্যটন স্পট দেখেছি, চমৎকারভাবে তারা ইউজ করছে এবং হিউজ বিদেশি অর্থ ইনকাম করছে। কিন্তু আমরা আমাদের পর্যটন ক্ষেত্রগুলোকে আল্লাহর দেওয়া সত্ত্বেও আমরা এটাকে কাজে লাগাতে পারছি না। এখানেও লুটপাট, দুর্নীতি, এইসব জিনিস প্রবল পরিমাণে আছে। এই দেশের জনসংখ্যা প্রচুর। এই জনসংখ্যাকে উৎপাদনমুখী কাজে ব্যবহার করা যেত, কিন্তু দেখা যাচ্ছে আমাদের উৎপাদন সেবামুখী সব প্রতিষ্ঠানেই চরম দুরবস্থা চলছে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান যে সার্টিফিকেট দেয়, সেই সার্টিফিকেটে সারা দুনিয়ার কোথাও মর্যাদা পায় না। আমাদের চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত দুর্বল। এই দেশের চিকিৎসায় আমরা কেউ সন্তুষ্ট না। আমরা চেষ্টা করি
অর্থের সন্ধান উপায় থাকলে আমরা দেশে বাইরে চিকিৎসা নিয়ে থাকি, না নিজের পক্ষে ভারতে গিয়ে চিকিৎসা নিয়ে থাকি। সেই চিকিৎসা পদ্ধতি এবং চিকিৎসার মান অনেক উন্নত। অথচ আমাদের প্রচুর হাসপাতাল আছে, প্রচুর ডাক্তার আছে, প্রচুর বেতন আছে, সব কিছু আছে। হ্যাঁ, বিনা বেতনে চিকিৎসা আছে, সরকারি হাসপাতালগুলোতে বিনা বেতনে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা আছে, সবই আছে, কিন্তু সব জায়গায় লুটপাট। লুটপাটের জন্য আমরা কিছুই করতে পারছি না, আমাদের কোনো মানই উন্নত হচ্ছে না। এইসব ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের সার্ভিসের অভাব। আমাদের আসলে প্রচুর ইনভেস্টমেন্টের দরকার নাই, আমাদের মেগা প্রজেক্টের কোনো দরকার আছে বলে আমি মনে করি না। আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে কোয়ালিটি সার্ভিস এনশিওর করা। সার্ভিস এনশিওর করলে এটার প্রতিদ্বন্দ্বিতা হয় না দুনিয়ার কোথাও। বন্ধুগণ, আমরা যদি একটা প্রোডাক্ট উৎপাদন করি, এই প্রোডাক্টের প্রতিযোগী প্রতিষ্ঠান দেশের বাইরে হতে পারে, দেশের বাইরে থেকে 2 দিন পরে আমাদের মার্কেটটা তারা ছিনিয়ে নিয়ে যেতে পারে। কিন্তু আমরা যদি নিজেদের কোয়ালিটি ডেভেলপ করি, নিজেদের সার্ভিস ডেভেলপ করি, এই সার্ভিস কোয়ালিটি কেউ ছিনিয়ে নিয়ে যেতে পারে না। এই দেশের মানুষ পারে। যদি বলা হয় যে এই দেশের মানুষ পারে না, এটা ভুল কথা। এই দেশের মানুষ পারে, তার প্রমাণ হচ্ছে বাংলাদেশের ক্রিকেট। এই কিছুদিন আগে ক্রিকেটের মান বলতে কিছুই ছিল না, অথচ অল্প দিনের দেশের তরুণরা, যুবকরা চেষ্টা করাতে, আটমোস্ট চেষ্টা করাতে তারা ক্রিকেটে বিশ্বমান অর্জন করতে পেরেছে। একই পন্থায় আমাদের শিক্ষকরাও বিশ্বমান অর্জন করতে পারবে, আমাদের চিকিৎসকরাও বিশ্বমান অর্জন করতে পারবে। সার্টিফিকেট তো সবাই কালেকশন করেছে, সবাই পড়াশোনা করেছে, মাস্টার ডিগ্রি অর্জন করেছে, হ্যাঁ, এমডি ডিগ্রি অর্জন করেছে, কিন্তু আলটিমেটলি কোয়ালিটি সার্ভিস এনশিওর করছে না, করার কোনো ইচ্ছাও নেই। আমি শিক্ষকতায় ছিলাম, আমি জানি আমার শিক্ষা ফিল্ডটা কি। আমরা রুগী হিসাবে হাসপাতালে যাই, দেশে বিদেশে যাই, আমরা জানি চিকিৎসার অবস্থাটা কি। এই অবস্থার পরিবর্তনের জন্য মেগা প্রজেক্টের দরকার নাই, মেগা বিনিয়োগের দরকার নাই, শুধুমাত্র একটা ভালো লিডারশিপ আসলে আমাদের অবস্থা পরিবর্তন হবেই। আমাদের দেশের এন্ট্রপ্রিনারশিপের অবস্থা চরম খারাপ। এখানে যারা এন্ট্রপ্রিনার তারা হচ্ছে ব্যাংক ডাকাত। প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেব বলতেন, আমাদের শিল্প রুগ্ন কিন্তু শিল্পপতি তাজা। দেখা যায় ব্যাংক থেকে টাকা নিয়ে আমরা দেশে বিদেশে ইনভেস্ট করি, দেশে ইনভেস্ট করি না। বিদেশে ইনভেস্ট করি, বিদেশে টাকাকে নিরাপদে রাখি, বাড়ি করি, গাড়ি করি, অনেক কিছু করি, কিন্তু আলটিমেটলি এই দেশের শিল্পকে উন্নত করার জন্য আমাদের কোনো চেষ্টা থাকে না। আমরা যদি ভালো নেতৃত্ব আসে এবং চিন্তা করে এই দেশের যারা অ্যাকচুয়ালি এন্ট্রপ্রিনার হতে পারবে, আসলে ভাই সবাই এন্ট্রপ্রিনার হতে পারে না। এন্ট্রপ্রিনার হওয়ার জন্য আরেকটা উদ্ভাবনী শক্তির প্রয়োজন হয়, উদ্ভাবনী চিন্তার প্রয়োজন হয়, সৃজনশীল চিন্তার প্রয়োজন হয়। হ্যাঁ, সবাইকে যদি আমরা আহ্বান করি চাকরি নয় উদ্যোক্তা হও, তাহলে সবাই পারবে না। যাদের মধ্যে এই চিন্তা আছে, যারা এন্ট্রপ্রিনার হওয়ার ঝামেলা জঞ্জাট বুকে পেতে নিতে পারে, যারা কষ্ট সহ্য করতে পারে, তারাই এন্ট্রপ্রিনার হতে পারে। যারা উত্থান পতনে অবিচল থাকতে পারে, তারাই এন্ট্রপ্রিনার হতে পারে। আমরা যদি ভালো নেতৃত্ব যদি দেশে আসে, এন্ট্রপ্রিনার সার্চ করে এবং এন্ট্রপ্রিনারকে যাবতীয় সাপোর্ট দেয়, আজকে ইসরায়েল বলতে পারে উই আর মোস্ট ফার্টাইল ল্যান্ড ফর এন্ট্রপ্রিনার। অ্যাকচুয়ালি তারা তাই করছে। সারা বিশ্বের সবগুলা ব্র্যান্ডই তাদের 2 কোটি মানুষ দখল করে নিয়েছে। মানুষ চাইলে কি না পারে, মানুষ চাইলে কোয়ালিটি ডেভেলপ করলে কি না পারে। এই যে আমরা ক্রিকেটে উদাহরণ দিলাম, প্রত্যেক ক্ষেত্রেই আমাদের দেশের মানুষই দেশের বাইরে অনেক ভালো কাজ করতে পারছে, কিন্তু আমাদের দেশে আমাদের এনভায়রনমেন্টে কিছুই করতে পারছে না। এই না করার কারণটা হচ্ছে আমাদের নেতৃত্ব। আমাদের নেতৃত্ব একটা গর্তের মধ্যে বন্দী। আমরা মনে করছি যে একটা অঘোষিত রাজতন্ত্রের মধ্যে আমরা আছি, যে এই নেতৃত্ব ছাড়া আমাদের চলবে না। এই চিন্তা থেকে আমাদের বের হতে হবে। আজকের চিন্তা ভাবনা আপনাদের আহ্বান জানাচ্ছে, আমরা চিন্তা ভাবনা থেকে বের হব। যারা চাকরি চাচ্ছে, আমরা চাইলেই আমাদের 0 আনএমপ্লয়মেন্টে নিয়ে আসতে পারি, চাইলেই পারি। এই যে এন্ট্রপ্রিনার তৈরি করব, তাদের এন্ট্রপ্রিনার প্রতিষ্ঠানে হিউজ পরিমাণ লোক লাগবে, আমরা লোকের কর্মসংস্থান করতে পারবো। আমাদের চাকরির ক্ষেত্রে সমস্যা হচ্ছে বেটে বলে সংযোগ হচ্ছে না। যে কোয়ালিটির লোক আমরা চাই, প্রতিষ্ঠান চায়, সেই কোয়ালিটির লোক পায় না। আবার চাকরি যারা চায় তারা তাদের উপযুক্ত জায়গা খুঁজে পায় না। রাইট ম্যান ফর রাইট প্লেস, এটা সম্ভব হচ্ছে না। এটা ম্যাচিং করার জন্য যদি কোনো প্রতিষ্ঠান থাকে, ডেডিকেটেড প্রতিষ্ঠান থাকে, তাহলে এটা সম্ভব।
আসলে একটা সত্যনিষ্ঠ দল যদি থাকে, এই দল দেশটাকে পরিচালনা করে, তাহলে এই দেশে সব কিছুই সম্ভব, কিন্তু হতে হবে দলটাকে সত্যনিষ্ঠ। আমরা যদি দেশকে পর্যটন কান্ট্রি হিসাবে ঘোষণা করি, তাহলে দেশের 24 ঘন্টা প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে, প্রতিষ্ঠানগুলোতে ডাবল কর্মসংস্থান হবে, আলটিমেটলি আমরা কর্মসংস্থান করতে পারবো। আমাদের আগে প্রশাসক স্বৈরশাসক দেখা গেল রবিবার বন্ধ ছিল, তার সাথে শনিবারও বন্ধ দিয়ে দিল। আলটিমেটলি কি হলো, দেশ শুক্র শনি রবি 3 দিন সারা বিশ্ব থেকে বঞ্চিত, বিচ্ছিন্ন থাকলো। তো লাভটা কি হলো? আমাদের দরকার হচ্ছে 7 দিন 24 ঘন্টা অফিস আদালত খোলা রাখা, এতে গিয়ে যানজটটা কমে আসবে। কিন্তু এই যানজটের ব্যাপারে আমরা উদ্ভট চিন্তা ভাবনা করছি, আমরা কর্মঘণ্টা কমিয়ে দিচ্ছি, এবং আলটিমেটলি দেখা যাচ্ছে একই সময়ে মানুষ রাস্তায় বের হয়ে যানজট তৈরি করছে। আবার যানজটের জন্য মেগা প্রজেক্ট থেকে মেগা প্রফিট থেকে মেগা চুরি, এইগুলা চলছেই আমাদের। তো আমরা চাকরি জিরো আনএমপ্লয়মেন্ট রেটে নিতে পারবো, আমরা আলটিমেটলি এন্টারপ্রেনার তৈরি করতে পারবো, এবং এই দেশের যে প্রতিভাবান ছেলেরা আপাতত দেশে ভালো শিক্ষা পাচ্ছে না, সেই ছেলেগুলা দেশের বাহিরে যাওয়ার জন্য, অথবা দেশের বাহিরে ভালো কর্মসংস্থানের জন্য, যেখানে ফরেন রিমিটেন্স আসবে, সেই সব ক্ষেত্রে যারা যেতে চাচ্ছে তারা পারছে না, এফোর্টস করতে পারছে না। সরকার যদি তাদেরকে কর্জে হাসানা বা অন্য সিস্টেমে এই সাপোর্টটা দেয়, তাহলে এই টাকাটা আলটিমেটলি চলে আসবে 100%। এটা লুটেরাদের টাকা না, লুটেরাদের অর্থনীতি না, যে ব্যাংক থেকে 2000 কোটি টাকা নিয়ে দেখা যাচ্ছে তার সম্পদ মাত্র 40 কোটি টাকার। এই প্রসঙ্গে নাসিরউদ্দিন মোল্লা হুজ্জার গল্পটা মনে পড়ে। হুজ্জা 1 কেজি মাংস নিয়ে আসছিল বাজার থেকে, সেই মাংস এনে বউকে বললো মাংস রাঁধো, আজকে মাংস খাবো। খেতে বসে গিয়ে বসে দেখে মাংসই নেই। বউ বললো মাংস বিড়াল খেয়ে ফেলছে। হুজ্জা বিড়ালটাকে ওজন করে দেখলো, বিড়ালের ওজন 1 কেজি। বললো মাংস যদি হয় এই বিড়াল, তাহলে বিড়াল কোথায়? আর যদি এইটা যদি বিড়াল হয়, তাহলে মাংস কোথায়? আমাদের দেখা যাচ্ছে ব্যাংক থেকে টাকা নিয়েছে 840 কোটি টাকা, তার সম্পদ দেখা যাচ্ছে 40 কোটি টাকা। তাহলে এই 800 কোটি টাকা গেল কোথায়? অথচ এদের পিছনে আমরা টাকা দিচ্ছি। একজন সাধারণ এন্টারপ্রেনার যদি ব্যাংক থেকে লোন চায়, তাহলে তাকে আর লোন দেওয়া হয় না, তাকে বিভিন্ন ধরনের হ্যারাস করা হয়। তাকে বলা হয় যে 2জন গ্রান্টার নিয়ে আসো, 2জন গ্রান্টারের চেক নিয়ে আসো। আলটিমেটলি কেউ কাউকে এইরকম সাপোর্ট দিবে না, এবং তার উদ্যোগ, তার চিন্তা ভাবনা অঙ্কুরেই বিনাশ হয়ে যায়। তো সেজন্য আমাদের মূলত আমরা যদি সেটা এনশিওর করতে পারি যে প্রকৃত এন্টারপ্রেনাররা টাকা পাবে, এবং এই দেশে যদি আমরা কয়েক লক্ষ এন্টারপ্রেনারকে সাপোর্ট দেই, তাহলে এর মধ্যে 50% এন্টারপ্রেনার, প্রকৃত এন্টারপ্রেনার বের হয়ে আসলেই দেশের এমপ্লয়মেন্ট অপরচুনিটি তৈরি হবে, আনএমপ্লয়মেন্ট প্রবলেম দূর হবে। এবং মূলত হচ্ছে জ্বালানি সমস্যার জন্য দেশের শিল্পগুলা ব্যর্থ হয়ে যাচ্ছে, ফেল হয়ে যাচ্ছে। এই জ্বালানিটা এনশিওর করতে হবে আমাদের 24 ঘন্টা আনডিসরাপ্টেড সাপ্লাই থাকতে হবে। এইটা করার জন্য দরকার ভালো নেতৃত্ব হলে এটা যে সম্ভব, এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম অবস্থায় আমরা তা দেখেছি। প্রচুর উদ্যম নিয়ে তারা কাজ করেছে, এবং আলটিমেটলি জ্বালানি সমস্যা সমাধান করতে পেরেছিল, এখন আবার ডিলে হয়ে আসছে। আমরা যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে পারি, আমরা যদি যানজট দূর করতে পারি, আমরা যদি জ্বালানি সাপ্লাই দিতে পারি, আমরা যদি পথের বাধা দূর করতে পারি, তাহলে এই দেশে মেগা প্রজেক্টের দরকার নাই, মেগা বিনিয়োগের দরকার নাই। সামান্য বিনিয়োগ দিয়ে আমরা এই দেশে মানুষকে এগিয়ে দিতে পারবো, মানুষ নিজে পথ করে নেবে, এই দেশের সরকারকে কিছু করতে হবে না। আমি সবসময় স্মল গভর্নমেন্টের কথা বলি। অর্থনীতিবিদ, নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ সুমাকার, উনি স্মল ইজ বিউটিফুল নামে গ্রন্থতে বলেছেন যে সরকার হবে স্মল এবং স্মার্ট। সরকার এত মেগা দায়িত্ব নিবে না, সরকার পাঠ্যপুস্তক ছাপিয়ে এটা দেওয়ার দায়িত্ব নিবে না, এটা করবে প্রাইভেট হ্যান্ড। সরকার সুপারভাইজ করবে। এই সুপারভাইজ করার মতো দক্ষ সরকার আমাদের দরকার। সরকার হবে স্মল, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সরকারের হাতে থাকবে, দেশের পথের বাধাগুলা সরকার দূর করে দেবে। কোথায় কি সংকট হচ্ছে সরকার সেটা দেখবে, আলটিমেটলি দেশের মানুষ সুখী হয়ে যাবে। দেশের মানুষ নিজের এফোর্টস দিবে দেশের জন্য, এবং এখন বিদেশে যারা আছে, দেশে একটা ভালো এনভায়রনমেন্ট হোক, সবাই দেশে চলে আসবে, সবাই দেশে চলে এসে প্রচুর এফোর্টস দিবে, দেশটাকে নিয়ে এগিয়ে যাবে, আমাদের তরুণ সমাজকে নিয়ে এগিয়ে যাবে, আমাদের দেশের সব সমস্যার সমাধান হবে। আমাদের দেশে মানুষকে অলস করার যেসব প্রক্রিয়া আমাদের চলছে, এই ফ্যামিলি কার্ড, এই কার্ড, সেই কার্ড, এইগুলো আসলে ভুল ধারণা বন্ধুগণ। এইসব থেকে সরে আসা আমাদের দরকার, কারণ হচ্ছে এইগুলাই হচ্ছে দেশে প্রোডাক্টিভিটি নষ্ট করে।
আর মানুষ যদি নন প্রোডাক্টিভ হয়, মানুষকে দিয়ে কিছুই করা যায় না। আমাদের দেশে যদি আমরা ক্যালকুলেশন করি, দেখবো দৈনিক 1 ঘন্টাও মানুষ পরিশ্রম করে না। 10টায় অফিস হলে 12টায় আসে, আবার 3টায় ঘর থেকে বের হয়ে যায়। আলটিমেটলি বেতন ভাতা সবই আছে। বিভিন্ন অফিসে গল্প সল্প চলে, চা সিঙ্গারা খাওয়া চলে, অফিসের টাইম শেষ হয়ে যায়, টাইম পাস হলে সে তার চলে যায়, তার বেতন ভাতা সবই থাকে। এবং এই বেতন ভাতা বৃদ্ধির জন্য আমি যে বলেছিলাম লুটেরা শ্রেণী, এই লুটেরা শ্রেণীর আরেকটা রূপ হচ্ছে আমি কাজ না করে টাকা আদায় করছি, কাজ না করে টাকা নিচ্ছি, এবং এই টাকার পরিমাণ দিন দিন বাড়াবার চেষ্টা করছি, পে স্কেল বাড়াবার চেষ্টা করছি। আলটিমেটলি কি হচ্ছে, হ্যাঁ পে স্কেল বাড়বে কিন্তু প্রোডাক্টিভিটি বাড়াতে হবে। নেতৃত্ব যদি এই জিনিসটা এনশিওর করে যে ইয়োর প্রোডাক্টিভিটি মাস্ট বি ইনক্রিজ বিফোর ইয়োর পে স্কেল, এটা যদি এনশিওর করতে পারে তাহলে দেশের সমস্যা থাকবে না। মাননীয় সম্মানিত দর্শক শ্রোতা, 12ই ফেব্রুয়ারিকে সামনে রেখে আমাদের ঠিক করতে হবে আমরা কোন পথে আগাবো। আমরা গতানুগতিক পথে আগাবো না একটা ভিন্ন চিন্তা করব। তো ভিন্ন চিন্তা করার জন্য এবং ভিন্ন চিন্তার দিকে আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিজেদের চেষ্টা থাকবে এবং আমরা অন্যকে অনুপ্রাণিত করব। এই আশাবাদ ব্যক্ত করে আজকের এপিসোড এখানে শেষ করছি। আগামীতে আবার কথা বলবো ইনশাল্লাহ। আপনাদের প্রতিক্রিয়া জানাবেন সেই প্রত্যাশায় থাকলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।